সরি আপা, ইট ইজ ওভার। শেখ হাসিনার উদ্দেশ্যে প্রেস সচিব। জাতিসংঘ সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর তৎকালীন আওয়ামী লীগ সরকার ও পতিত স্বৈরাচার শেখ হাসিনার নৃশংসতার চিত্র তুলে ধরেছে। এর ফলে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ক্যারিয়ারও শেষ হয়ে গেছে। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে লিখেছেন, গত আগস্টের শেষ দিকে যখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে জুলাই ও আগস্টের নৃশংসতার নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য আমন্ত্রণ জানান, তখন থেকেই অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। কেউ কেউ মনে করিয়ে দিয়েছিলেন পুরনো বাংলা প্রবাদ খাল কেটে কুমির আনার ব্যবস্থা হচ্ছে। অনেকে আশঙ্কা করেছিলেন জাতিসংঘ অপ্রয়োজনীয়ভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে এবং হয়তো এমন একটি আপোসকামী প্রতিবেদন দেবে যেমনটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্য দেখা যায়। তবে অধ্যাপক ইউনূস তার সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি চেয়েছিলেন হত্যাকাণ্ড ও সহিংসতার বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত। তার বিশ্বাস ছিল জাতিসংঘের মানবাধিকার দপ্তরই একমাত্র সংস্থা যারা এমন সত্য উদ্ঘাটন করতে পারে। অবশ্য বাংলাদেশের সবাই জানত জুলাই আগস্টে কী ঘটেছে, কারা হত্যার নির্দেশ দিয়েছে, পুলিশের ভূমিকা কী ছিল, নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ নেতৃত্ব কর্মীদের কী ভূমিকা ছিল। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং নিরপেক্ষ সংস্থার তদন্ত প্রতিবেদন থাকাটা জরুরি ছিল। আর সেই সত্য যদি অপ্রিয় হয় তাতেও আপত্তি নেই। ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা শেখ হাসিনার নেতৃত্বের ওপর চূড়ান্ত আঘাত এনেছে। আর রাজনীতিতে ফেরার সামান্য সম্ভাবনাও এখন শেষ। যদি আওয়ামী লীগ এবং তাদের সেই বিশাল কর্মী বাহিনী যারা জুলাই আগস্টের হত্যাযজ্ঞে জড়িত ছিল না দলকে পুনর্জীবিত করতে চায়, তবে একমাত্র উপায় হলো শেখ হাসিনা ও তার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। জাতিসংঘের প্রতিবেদন অন্য কোনো ব্যাখ্যার সুযোগ দেয়নি। ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও যোগ করেন, ১৯৯০ সালে সামরিক শাসন জেনারেল এরশাদ যখন গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন তখন তার বয়স ছিল ৫৯ বছর। তিনি ছিলেন এক দুর্নীতিগ্রস্ত স্বৈরাশক। এরশাদ পতনের পর তত্ত্বাবধায়ক সরকার তাকে কারাগারে পাঠায় এবং দুর্নীতির অভিযোগে মামলা করে। পরবর্তীতে খালেদা জিয়া সরকারও একই নীতি অনুসরণ করে। বিএনপি, আওয়ামী লীগ এরশাদের জাতীয় পার্টির শীর্ষ নেতাদের দলে টেনে নেয়। ফলে এরশাদকে কিছু তরুণ ও বিশ্বস্ত নেতাদের উপর নির্ভর করতে হয়। তবে সবাই জানত এরশাদ রাজনীতিতে ফিরবেন না, কারণ তিনি দেশের উত্তরাঞ্চলে একটি বিশাল ভোট ব্যাংক ধরে রেখেছিলেন। তিনি আরও যোগ করেন, এরশাদ শেষ পর্যন্ত রাজনীতিতে ফিরে আসতে সক্ষম হন, যদিও তিনি আর কখনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারেননি। তবে ২ দশক ধরে তিনি ছিলেন দেশের রাজনীতির অন্যতম কিংমেকার। তার রাজনৈতিক প্রভাব তার জীবদ্দশা পর্যন্ত বজায় ছিল। এর অন্যতম কারণ ছিল যে তার শাসনামলে আন্তর্জাতিক মহলের বিশেষ কোনো আগ্রহ বা নিন্দা ছিল না। তিনি ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সম্মুখীন হননি। তার শাসনামলে মাত্র কয়েকটি উচ্চ পর্যায়ের হত্যাকাণ্ড ঘটেছিল, কিন্তু কোনো চূড়ান্ত তদন্ত প্রমাণ করতে পারেনি যে সেগুলোর পেছনে সরাসরি তার আদেশ ছিল। যদিও তিনি ভোগবিলাসী জীবনযাপনের জন্য পরিচিত ছিল, তার বিরুদ্ধে এমন মাত্রার নৈতিক অভিযোগ ছিল না যা একজন জনপ্রিয় নেতার জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। হাসিনার সঙ্গে এরশাদের পার্থক্য তুলে ধরে শফিকুল ইসলাম আরও বলেন, শেখ হাসিনা এবং তাদের দল আওয়ামী লীগ এতটা সৌভাগ্যবান নয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তার মানবাধিকার লঙ্ঘনের প্রায় সব ঘটনাই নথিভুক্ত করেছে। তার ভোট কারচুপির কৌশল ছিল স্পষ্ট ও নির্লজ্জ। গুম, হত্যা, গণগ্রেপ্তার সবই জুড়ে নিন্দার ঝড় তোলে তার সন্ত্রাসবিরোধী অবস্থানের কারণে তিনি পশ্চিমা বিশ্বের সমর্থন পেতেন। আর একনায়কতন্ত্রের বিরুদ্ধে যখনই বিশ্বজুড়ে প্রতিবাদ উঠেছে, পশ্চিমা দেশগুলো তাকে অনিচ্ছা সত্ত্বেও সমর্থন করে গেছে। কারণ তিনি ওয়ার অন টেরর বা সন্ত্রাসবিরোধী যুদ্ধের সঠিক পক্ষে ছিলেন। এমনকি তার পতনের পরও আওয়ামী লীগের প্রচারযন্ত্র ও ভারতীয় গণমাধ্যম প্রমাণ করতে চেয়েছে যে জুলাইয়ের বিদ্রোহ ছিল মূলত ইসলামপন্থীদের দ্বারা সংগঠিত, যা মূলত ওয়ার অন টেরর এর অংশ হিসেবে একটি প্রচার কৌশল। কিন্তু এবার জাতিসংঘের তদন্ত প্রতিবেদন তার সকল প্রচেষ্টা ধ্বংস করে দিয়েছে।